চাঁদের থেকেও বেশি রূপ আমার। বাবারে বাবা, আমি কি সুন্দরী! পরীতে রূপ আমার রূপের কাছে হার মানবে। নিজের মুখ তো আয়নায় দেখে আমি বিশ্বাসই করতে পারছি না। এত সুন্দরী আমি, এত সুন্দরী মেয়ে এই পৃথিবীতেও আছে? পৃথিবীর সব মেয়েরা আমার কাছে মূল্যহীন। আমার রূপ সবচেয়ে সেরা। পৃথিবীর সেরা সুন্দরী হয়তো আমি। আমার বিয়ে হবে কোনো অনেক ধনী রাজবাড়িতে। এ মুক্ত বসানো হার আমি পরব। গায়ে থাকবে বেনারসি শাড়ি। চাকর বাকররা সারাদিন আমার সেবা করবে। ইস, একটা রাজবাড়ি পেয়ে গেলে খুব ভালো হয়। তাড়াতাড়ি বিয়ে করে সেখানে আমি চলে যাব। রাজপুত্রর সাথে বিয়ে করব। সবচেয়ে ধনী রাজবাড়িতে আমার বিয়ে হবে। আর আমার এই মাটির বাড়িতে আর থাকতে ভালো লাগে না। কুঁড়ে ঘর একটা, কি শক্ত বিছানা, কম দামি জামা কাপড়, আর পারছি না সহ্য করতে আমি। এসব কি আমার মতো সুন্দরীকে মানায়? আমি এত রূপসী, মহলে কোথায় রানী হয়ে থাকবো? তা নয় কো, মাটির ঘরে থাকতে হচ্ছে। তাড়াতাড়ি যেন আমার বিয়ে হয়ে যায়। কোনো রাজপুত্র এসে যেন আমায় পছন্দ করে রাজমহলে নিয়ে যায়। ভগবান, তাড়াতাড়ি তুমি একটা রাজপুত্র আমার জন্য পাঠাও না। আমি এই কুঁড়ে বাড়িতে আর কষ্ট সহ্য করতে পারছি না। এরপর আমি রাজমহলে যাব। আমার তো মুখে মাখার সব শেষ হয়ে গেছে। বাবাকে আজই বাজার থেকে আনতে বলবো। মা তখন আবার বলবে, তোর বাবা কত কষ্ট করে সংসার চালায়, কত কাজ করে একটু পয়সা আনে, তুই এসব তোর বাবাকে আনতে বলছিস? তা বলবো না তো কি করব? এত রূপ আমার, এত সুন্দরী আমি, আমায় তো রূপচর্চাটা ঠিকঠাক করে করতে হবে। না হলে রাজবাড়িতে যাব কিভাবে? কোথা থেকে বাবা পয়সা আনবে, কত খাটবে, কি করবে, ওইসব আমার দেখার দরকার নেই। আমার শুধু সব জিনিস চাই। চাই মানে চাই। আর মা তো সব সময় বলে আমি নাকি কাজ করি না, অলস মেয়ে, আমি নাকি বিবেকহীন। মা বাবা দুঃখী, সবাই কাজ করে, আমি নাকি শুধু বসে বসে রূপচর্চা করি। তা এত রূপ কার আছে? এই গ্রামে কোনো মেয়ে আমার ধারে পাশে এসে দাঁড়াতে পারবে? আমার রূপের ছটায় তারা জ্বলে পুড়ে মরে যাবে। আর ওই দুঃখী হতচ্ছাড়ি, ওর কালো মুখ দেখলে গা জ্বলে যাবে। ও কি বুঝবে আমার রূপের কথা? আমার মাও বোঝে না, আমার বাবাও বোঝে না। রূপচর্চাটা তো আমায় ঠিক করে করতে হবে। আমার রূপের দাম তারা ঠিক করে দিতেই পারে না। আবার বাড়ির লোকগুলো আমার মর্যাদাটাই বোঝে না। আমি যেদিন বিয়ে করব, রাজপুত্রের সাথে রাজবাড়ি যাব, সেদিন আর বাবা মার দিকে ফিরেও তাকাবো না। এই কুঁড়ে ঘরে আর কোনোদিন আসবো না। রাজমহলে যখন যাব, রূপচর্চার জন্য আমি যা চাই তাই পাবো। রাজবাড়ির সেরা গোলাপ নেব, বিদেশ থেকে সেরা হলুদ আনাবো। যা যা লাগবে রূপচর্চার সব দামি দামি জিনিস আমি রাজমহলে পাবো। তখন আমি সব মেখে রূপচর্চাটা ঠিকঠাকভাবে করতে পারবো। এই গরিব ঘরে এত রূপ নিয়ে কি রূপচর্চা করা যায়? আর ওই হতচ্ছাড়ি দুঃখী এখনো লেপটা তো বানিয়ে দিয়ে গেল না। প্রতিদিন ওকে ডেকে ডেকে বলতে হবে শুধু মায়ের সাথে ঘরের কাজ করে। একটা এমন মেয়ে না, রূপের কোনো দাম বোঝে না। আসলে নিজে তো কালো, বুঝবে কিভাবে? রূপ তো ছিটে ফোটাও নেই ওর মধ্যে। হতচ্ছাড়ির দুঃখীকে ডাকি। আমি তো আবার ওইসব বাটাবাটি করতে পারবো না। আমার বাটাবাটি করতে গেলে হাতে লাগবে। ওই দুঃখীকেই বাটা করাবো। ভালো করে হলুদ বাটা বাটিয়ে আমাকে দিয়ে যেতে বলি। দুঃখী, হ্যাঁ রে দুঃখী, কোথায় আছিস হতচ্ছাড়ি? আমার হলুদ বাটাটা দিয়ে যেতে হবে, তোর মনে নেই হতচ্ছাড়ি? প্রতিদিন তোকে ডেকে ডেকে আমায় বলতে হবে নাকি? এই বাড়ির মেয়ে তো নোস, তুই এই বাড়ির একটা চাকর। তুই যতই কাজ কর না, এই বাড়ির চাঁদ আমি, বুঝলি? আমি তো তোর থেকে বড়, আমায় তুই এইভাবে প্রতিদিন ডাকিস কেন? আমার খারাপ লাগে না বল? আর তাছাড়া আমার তো আরো কাজ আছে,
মা একা কত কাজ করবে। লেপ বানানোর কথাটা আমার মনে ছিল না, একটু না হয় তুই মনে করিয়েই দিলি। তাতে কি? তাতে কি আবার কি? সময় মতো আমার লেপ চাই, বুঝলি? সময় মতো আমায় লেপ দিয়ে যাবি। আমার রূপচর্চা আমাকে সময় মতো করতে হবে, তবে না চাঁদের মতো মুখটি আমার থাকবে। মা তো আমায়ও চাঁদ বলে, বলে আমি নাকি চাঁদের মতো দেখতে। হ্যাঁ রে, মা ঠিকই বলেছে, তুই তো চাঁদের মতোই দেখতে, কিন্তু কোন চাঁদ জানিস? অমাবস্যার কালো চাঁদ তুই। তুই কালো অমাবস্যার চাঁদ হয়ে আমার মতো পূর্ণিমার চাঁদের দাম বুঝবি কি? তোর মুখের দিকে তাকিয়ে দেখ, লেপ্পাটা তোকে মাখালেও কোনো কাজে দেবে না। কি কালো তুই, দেখলে গা খিনখিন করে তোকে। যা, তাড়াতাড়ি আমার লেপ্পাটাটা এনে দে। লেপ্পাটা মাখলে আমার মুখে সুন্দর হবে, তোর মুখে পাথর ঘষলেও সুন্দর হবে না। ঠিক আছে সুখী, এত অপমান করার দরকার নেই। তুই আমার বোন, আমি বুঝেছি, তোকে আর কিছু বলতে হবে না। আমি তো তোর দিদি, এত আঘাত করে কথা না বললেও তো পারিস। আমি বেটে এনে দিচ্ছি তোর লেপ, আর গায়ের রং কালো বলে তুই এইভাবে কথা বলছিস? আমায় দেখলে তোর গা ঘিনঘিন করে। তা গা ঘিনঘিন করবে না? তুই একবার আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখ তো তোর গায়ের রং কেমন ময়লা। আর আমায় দেখ, বেশি কথা না বলে যা, হলুদের লেপটা আমায় এনে দে। হ্যাঁ দুঃখী, তুই সব সবজিগুলো এরপর তুলে দে। আজকের রান্না তো প্রায় হয়েই গেল, আর কিছু সবজি লাগবে না। ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে ওইদিকে রেখে দে। দুঃখী, তোকে একবার নদীতে যেতে হবে জল আনতে। কলসির সব জল শেষ হয়ে গেছে। ঠিক আছে মা, আমি যাচ্ছি নদীতে, এক কলসি জল নিয়ে চলে আসি। রোদও অনেক আছে। মা, আমার খিদে লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও। এত দেরি করে রান্না বসাও কেন? কি করছিল এতক্ষণ ধরে দুঃখী? তাড়াতাড়ি সব কাটাবাটা করে রান্না বসাতে পারে না? আবার খিদে লেগে যায় যে এত দেরি হলে। রান্না হয়ে গেছে, একটু পরই সুখী তোকে খেতে দিয়ে দেব। তুই একটু অপেক্ষা কর। সারাদিন তো একটাও কাজ করিস না। দুঃখী সেই সকাল থেকে কত খাটছে, আমার সাথে কত হাতে হাত লাগিয়ে কাজ করছে। তুই সারাদিন শুধু রূপচর্চা করবি, একটুও কাজ করবি না। তার ওপর আবার তোর তাড়াতাড়ি খাবার চাই। ঠিক আছে, একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি খেতে দিয়ে দেব। 3-4 দিন ধরে কিছু খাইনি, কেউ একটু খেতে দাও, একটু জল দাও। আমার জল খাওয়ারও সামর্থ্য নেই, উঠে যাওয়ারও সামর্থ্য নেই। কি হয়েছে আপনার? আপনি জল পান করবেন? আমার কাছে এক কলসি ভর্তি জল আছে, আমি আপনাকে জল পান করাবো। এই নিন। দে রে মা, তাই দে, একটু জলই দে। আমি তো উঠে যেতে পারছি না নদীর ধারে, জলও পান করতে পারিনি। জলটা একটু পান করি, 2 দিন ধরে কিছু খাইও নি রে মা। কি বলছেন আপনি? 2 দিন ধরে আপনি অভুক্ত, কোনো খাবার খাননি? দাঁড়ান, আমি আপনার জন্য খাবার আনছি। আমার বাড়ি কাছেই, আমার মা খুব ভালো মানুষ, মাকে বললেই মা খাবার দেবে। আপনি এখানে অপেক্ষা করুন, আমি আপনার জন্য বাড়ি থেকে গিয়ে তাড়াতাড়ি খাবার নিয়ে আসছি। আপনি কিন্তু কোথাও যাবেন না। মা, আমি কলসি করে জল এনেছি, কিন্তু নদীর পাড়ে এক মহিলা 2 দিন ধরে না খেয়ে বসে আছে। তুমি একটু খাবার দেবে? ওনাকে খাবারটা দেবো তাহলে। উনি অভুক্ত মা, তুমি খাবার দাও না একটু। হ্যাঁ, বলেছিলাম না খাবার আনবো। আমার মা খুব ভালো, খাবার এনেছি, তাড়াতাড়ি খেয়ে নিন আপনি।
তুই আমার জন্য খাবার নিয়ে এলি। তোর মনে খুব দয়া মায়া রে মা। এই তো সেই মেয়ে যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম। মা, তুমি আবার আমাদের দুজনকে একসাথে খেতে দিয়েছো। ওই কালো হতচ্ছাড়ি দুঃখীর সাথে একসাথে মুখোমুখি বসে খেতে আমার গা খিনখিন করে। আমি ওকে আমার চোখের সামনে দেখতে চাই না। ওর কালো মুখ দেখে খাবার তুলতে আমার একটুও ইচ্ছে করে না। কিভাবে কথা বলছিস সুখী? তোর মুখে কি কিছুই আটকায় না? সব সময় দুঃখী কাজ করে দেয় বলে দুঃখীর দিকে সুর করে তুমি কথা বলো কেন মা? আমি এত সুন্দরী, তবু তুমি আমার রূপের দাম দিতে পারো না। তোর সাথে খেতে বসেছি বলে তোর এত অসুবিধা? তুই বলছিস গা খিনখিন করে তোর আমাকে দেখে? খাবার খেতে ইচ্ছে করে না? মুখে খাবার তুলতে পারিস না আমার মুখ দেখে? আমার গায়ের রংটা কালো বলে তুই আমায় এত ঘৃণা করিস? এরপর কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুই এইভাবে দুঃখীর সাথে কথা বলতে পারিস না। তুই দুঃখীর সাথে এইভাবে কথা বলার আগে একবারও ভাবছিস না ওর কতটা খারাপ লাগবে? মাটিতে বসে প্রতিদিন আমাকে তুমি ওর সাথে খাবার দাও। আমি কেন মাটিতে বসবো? আমি এত সুন্দরী, এত রূপসী। আমার জন্য বাবাকে বলবে একটা চেয়ার টেবিল বানিয়ে দিতে। আমি আর মাটিতে বসে খাবো না। আমি কোনো রাজপুত্রের সাথে বিয়ে করব। আমি রাজরানী হব। আমার মতো সুন্দরী রাজরানীকে কি মাটিতে বসে খাবার খাওয়া মানায়? আর ওই কালো হতচ্ছাড়ি দুঃখীর মুখ দেখে খাবার আমি মুখে তুলবো না। তোর বাবা সারাদিন কত কষ্ট করে, খেতে গিয়ে সারাদিন খেটে রোদে জলে পরিশ্রম করে 2 পয়সা আনে। সেই পয়সা দিয়ে কোনো রকমই সংসারটা চলে। আর তুই বলছিস চেয়ার টেবিলে বসে খাবি? রূপ আছে বলে তোকে চেয়ার টেবিল করে দিতে হবে? তা আমাদের পক্ষে সম্ভব নয়। সবসময় সুন্দরী বলে নিজেকে সেরা ভাবাটা বন্ধ কর সুখী। দুঃখী সারাদিন অনেক খাটাখাটনি করে। ওরও অনেক গুণ আছে। ওর মধ্যে দয়া মায়া আছে, তোর মধ্যে সেটা একটুও নেই। ধারে আমার আপনাদের বাড়ির মেয়ে দুঃখীর সাথে দেখা হয়েছিল। দুঃখী আমায় খেতে দিয়েছিল। আমি অভুক্ত ছিলাম। খাবার পেয়ে আমি আবার সুস্থ হয়েছি। আমার ছেলের সাথে আমি আপনাদের বাড়ির দুঃখীর বিয়ে দিতে চাই। আমার ছেলে এমনিতে খুব ভালো, কিন্তু ওর মাথাটা একটু খারাপ। ও একটু পাগল আছে। খাওয়া পড়াতে অবশ্য দুঃখীর কোনো অসুবিধে হবে না। আমাদের বাড়ি অনেক দূরে। আমরা এখানে এসেছিলাম একটি বিশেষ কাজে, কিন্তু পথ হারিয়ে ফেলায় আমরা কোথাও কিছু খুঁজে পাচ্ছিলাম না। তারপর অনেক দিন অনেক ঘরে ঘুরে খাবার চেয়েছি, কিন্তু কেউ খেতে দেয়নি। দুঃখী আমাকে খাবার দিল। আমি না খাবার পেলে হয়তো মারাই যেতাম। আমার ছেলেটা একটু পাগল আছে, মাথাটা একটু খারাপ আছে, কিন্তু দুঃখীকে আমি খুব যত্নে রাখবো। খাওয়াতে পড়াতে কোনো অভাব হতে দেব না। আপনারা আপনাদের মেয়ের সাথে যদি আমার ছেলের বিয়ে দেন, আমি খুবই খুশি হব। একে শুনছি আমি, ওই বুড়ি বলে কিনা ওর ছেলের সাথে দুঃখীর বিয়ে। দেখে তো মনে হচ্ছে ছেলেটা আধ পাগল নয়, পুরোটাই পাগল। কেমন করে করে চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। মনে তো হচ্ছে মাথার ঠিক নেই। দুঃখীর সাথে শেষে এর বিয়ে হবে। যাক, দুঃখী এই ঘর থেকে বিদেয় হলেই ভালো। মা, আমি এই বিয়েতে রাজি। আমি ওনার স্ত্রী হতে রাজি।
আমি আর এই বাড়িতে থেকে অপমান সহ্য করতে পারছি না। এরপর দুঃখীর সাথে সেই ছেলেটির বিয়ে হয়ে যায়। ছেলেটি দুঃখীকে এক বিশাল বড় রাজপ্রাসাদের সামনে নিয়ে গিয়ে কিছু কথা বলে। আজ তোমায় আমি এক সত্য বলবো। অনেকদিন আগের কথা, একজন মুনি আমায় অভিশাপ দিয়েছিলেন। ছেলেটি এরপর তার অতীতের কথা জানায়। এক মুনি তাকে অভিশাপ দিয়েছিল, যে কারণে ছেলেটি নিজের রাজপ্রাসাদে প্রবেশ করতে পারছিল না। দুঃখীর মতো জীবনসঙ্গী পাওয়ার পর সে অভিশাপ মুক্ত হয়েছে। তাই এরপর সে বিয়ে করে দুঃখীকে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে। দুঃখী রাজরানী হয়। এদিকে সুখী এই খবর পেয়ে কান্নাকাটি শুরু করে। বেশ কিছু বছর পর সুখীরও বিয়ে হয়ে যায় এক যুবকের সাথে, কিন্তু সে না তো রাজকুমার না তো অতটা ধনী ব্যক্তি। এদিকে দুঃখী রাজরানী হয়ে থাকে। রূপের নয়, গুণেরই দাম সর্বত্র সবচেয়ে বেশি। কারণ রূপ তো সারা জীবন থাকে না, কিন্তু গুণ মানুষের সাথে মৃত্যু পর্যন্ত থাকে। তাই গুণেই মানুষ হয় বেশি দামি।